নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার, দল প্রার্থীর আচরণ বৃদ্ধি প্রকাশ, লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা আইসির। আলোচনা ছেড়ে রাজপথে রাজনৈতিক দল, চলছে কথার লড়াই, ঐক্যমতে জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ। গণভোট সহ 5 দাবিতে জামায়াত সহ 8 দলের সমাবেশ আজ, বার্তা পৌঁছে দেওয়া হবে সরকার ও জনগণকে। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়কে অবৈধ স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ, রাষ্ট্রের কোটি কোটি টাকা গচ্ছার সংখ্যা। এবং ট্রাম্প সারা বৈঠকে তিক্ত সম্পর্কের বরফ গলার আভাস, সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গ্যাজেট প্রকাশ করেছে ইসি। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেওয়ার নির্দেশনা আছে বিধিমালায়। সোমবার রাতে ত্রয়োদশ নির্বাচনকে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশ্য, এআই ব্যবহারে বিধিনিষেধ, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা সহ আসন প্রতি 20টির বেশি বিলবোর্ড না রাখার বিধান করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। রাজনীতির ময়দানে ঐক্য যেন মরীচিকার মতো। আলোচনার টেবিল ছেড়ে বিতর্কের সময় পার করছেন রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের বাস্তবায়ন আর গণভোটের সময় নিয়ে ঐক্যমত্যের সুর মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়া উচিত। দেখুন সাজিদ আরাফাতের প্রতিবেদনে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। ঋণ করে ঘি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। মাঠে ময়দানে সেমিনারে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি মন্তব্য, নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে রাজনৈতিক অভিধানে। নিজেদের অনড় অবস্থানের পক্ষে এভাবেই সওয়াল করছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সংসদে কিছু পাস করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পিআর বাস্তবায়ন কিভাবে হবে, গণভোটের দিনক্ষণ বা কবে, এসব প্রশ্নে আলোচনা ছেড়ে রাজপথে নেমেছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান জামায়াতের, আর ঠিক উল্টো অবস্থানে বিএনপি। যেন এক বিন্দুতে পৌঁছানো পাহাড় ডিঙানোর মতোই কঠিন কাজ। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয় তাহলে 80% লোক রিফর্মস সংস্কারের পক্ষে ভোট দিবে। নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলোর রোজকার কথায় স্পষ্ট হচ্ছে অনৈক্যের সুর। এমন বাস্তবতায় শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির নির্বাচনের ডামাডোল। তবে কি নির্বাচনী রেলে চেপে গন্তব্যে পৌঁছানোর সংকল্পে ঐক্যের সুর বাজবে না? গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের চাওয়াকেই এগিয়ে রাখতে হবে রাজনীতিবিদদের। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতাদের শব্দচয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই রাষ্ট্র যে নাগরিকের,
সেই অনুধাবন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সামান্যই আছে। তো সিনিয়রদের উচিত হলো সবসময় সংযত থেকে কথা বলা। আমরা তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে সংস্কার। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভোটের ময়দানকে করে তুলেছে অস্থির। সংকট সমাধানে ঐক্যমত্যে পৌঁছাতে বড় দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান বিশ্লেষকদের। এটি এমন কোনো অনতিক্রম্য সমস্যা নয় যে বিএনপি, জামায়াত ইসলামী একত্রে বসলে সমস্যার সমাধান হবে না, এরকম কিছু না। তবে আমার মনে হয় যে সেই অবস্থা যে জিদের একটা অবস্থা হয়ে গেছে, যে রাজনৈতিক ময়দানে জিদাজিদিতেও সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বান নাকচ করেছে বিএনপি। তবে রাজপথের দখল নিতেও মরিয়া উভয় দল, যা উত্তপ্ত সময়েরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণের স্বার্থে বদলাতে হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি। জনগণের রাজনীতির যে প্রবণতা, সেটা এই জনমনস্তত্ত্ব আমাদের মনস্তাত্ত্বিক বা আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট। এটা আগে মনে রাখলে আমাদের আর এই মানে ঝামেলা হবে না। রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিজের একটা লক্ষ্যকে সামনে রেখেই যুক্তিতর্ক উপস্থাপন করে, রাষ্ট্রকে সামনে রেখে নয়। ক্ষমতার লোভ লালসা আর দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের সুরে সুর মেলাবেন রাজনীতিবিদরা। নানা পথ, নানা মত মিলবে একই মোহনায়, প্রত্যাশা দেশবাসীর। গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। জামায়াত নানা অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সোমবার ঠাকুরগাঁয়ে নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দিনের কয়েকটি অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর ও আসনের মানুষের ভোট প্রার্থনা করেন তিনি। মোকাররম হোসেনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে ভোট প্রার্থনায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরের শহর, উপশহর আর জনপদ চষে বেড়াচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। পাচ্ছেন জনগণের অভূতপূর্ব সাড়াও। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় নির্বাচনী সফরের সকাল শুরু হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। দিনব্যাপী কয়েকটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন বানচালের চেষ্টা ও বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত দলগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। বিকেলে সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণ এগুলো বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামাত ইসলাম বলছে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না, প্রত্যেকে মিছিল করতেছে, ঘেরাও করতেছে। তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। এর আগে দুটি অনুষ্ঠানে একটি পক্ষের দ্বারা ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা ও নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। বক্তব্যে যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে আঘাত করেছিল, দেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না মন্তব্য করে দ্রুত নির্বাচনের তফসিল দাবি করেন তিনি। দেশের ২৫০০ কোটি টাকা বাঁচাতে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন চান বিএনপির এই শীর্ষ নেতা। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এছাড়া দুপুরে রাজগাঁও, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে রুহিয়ায় সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সভাস্থলে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪শে জুলাই বিপ্লব, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ঐক্যমত কমিশনের প্রসঙ্গ টানেন তিনি।
এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন। নিজ এলাকার ভোটারদের কথা ফের স্মরণ করিয়েও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিষয়টার সঙ্গে পরিচিত না সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য ওরা চেষ্টা করতেছে। মোকাররম হোসেন, এখন ঠাকুরগাঁও। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে আজ রাজধানীর পল্টনে সমাবেশ করবে জামায়াত সহ 8টি ইসলামী দল। এই সমাবেশ থেকে সরকার ও দেশের জনগণকে চলমান আন্দোলনের বার্তা পৌঁছে দেয়া হবে। সোমবার সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে 8টি ইসলামী দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদকে সমর্থন করে। সংবিধানের চেয়ে জনগণের অভিপ্রায় অধিক গুরুত্বপূর্ণ। বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবে বলে জানান তিনি। সংবিধান মানলে 26 সালে নির্বাচন আয়োজন সম্ভব না। সে অনুযায়ী 5 বছর পূরণের জন্য অপেক্ষা করতে হবে বলে মনে করেন হামিদুর রহমান আজাদ। সুপারিশের আলোকে এটা রাজধানী কেন্দ্রিক সমাবেশ, রাজধানী এবং তার আশপাশ এলাকা থেকে জনগণই সাধারণত এই ধরনের সমাবেশে অংশগ্রহণ করে। আমরা দেশভিত্তিক সমাবেশের ডাক দিতে পারতাম। আমরা সরকারকে বোঝাতে চাই, রাজধানীর সমাবেশ দিয়েই যদি সরকার মেসেজ নিতে পারে, দেশবাসী যদি বোঝাতে পারে, বুঝতেও পারে, তাহলে আমরা মনে করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে, জাতির উদ্দেশ্যে একটা নির্দেশনা এখানে তৈরি হইতে পারবে, জনমত তৈরি হইতে পারবে। নির্বাচন পেছালে তার দায় বিএনপি জামায়াতের, কেননা এই দুই দলের রাজনৈতিক দাবি দেওয়ার কারণেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আটকে আছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেছেন, নির্বাচনী ডামাডোলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু উপেক্ষা করা যাবে না। গতকাল বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন বিষয়ক আলোচনার সভায় এসব কথা বলেন তারা। এনসিপি নেতা সরওয়ার তুষার আরও বলেন, নির্বাচনী পরিবেশ নিয়ে আস্থাহীনতায় ভুগছেন তারা। উপদেষ্টা পর্ষদের সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে সাপ লুডু খেলছে সরকার। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সমগ্র বাংলাদেশ সংস্কারকে স্বাগত জানালেও তার বিপরীত অবস্থানে আছে বিএনপি। 24-এর অভ্যুত্থানের কার্ড খেলে কেউ নব্য ফ্যাসিস্ট হতে চাইলে এনসিপি বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন তিনি। বগুড়া পৌরসভা মহানগর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন বিজয় দিবসের আগে ঘোষণা হতে পারে বগুড়া সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম প্রায় শেষের পথে। শহর পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই ঘোষণা আসতে পারে বগুড়া মহানগরীর। বিস্তারিত মাজিদুর রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া পৌরসভা মহানগরে উন্নীত হওয়ার সকল শর্তই পূরণ করে 2006 সালেই আয়তন, জনসংখ্যা, কর আদায়সহ সব মানদণ্ডে বহু আগে প্রস্তুত ছিল বগুড়া। তবে রাজনৈতিক কারণে এতদিন ঘোষণা হয়নি। চলতি বছরে 5 আগস্টের পর থেকে নতুন করে এ বিষয়ে চিঠি চালাচালি শুরু হয়। অবশেষে পূরণ হতে যাচ্ছে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, পৌরসভা থেকে মহানগরে রূপান্তর। তবে নাগরিক সুবিধা নিশ্চিতে আগেই করের বাড়তি বোঝা না দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ নাগরিকরা। বগুড়া সিটি কর্পোরেশন হওয়ার যে যোগ্যতাগুলো অর্জন করেছে আজ থেকে সে 20 বছর আগে, কিন্তু বগুড়াবাসী কিন্তু সুবিধা বঞ্চিত। এই পৌরসভার বাজেট ছিল একটা উপজেলা লেভেলের ক্ষুদ্র পৌরসভার থেকেও কম, ফলে এখানে উন্নয়ন বঞ্চিত বিগত প্রায় 18 বছর। কর্পোরেশনের মধ্য দিয়ে বগুড়ার জনগণ উন্নত নাগরিক সুবিধা পাবে, এটি আমরা প্রত্যাশা করছি। বিগত বছরে বগুড়া শহরের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা তেমন উন্নতি হয়নি। দেশের অন্যান্য পৌরসভার মতো সমান বাজেট থাকায় বৃহৎ বগুড়া পৌরসভায় সীমিত কাজই করা সম্ভব হয়েছে।
সিটি কর্পোরেশন হলে বাজেট বরাদ্দ বৃদ্ধি পাবে, নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সাবেক এই মেয়র। যত দ্রুত এই সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে তত দ্রুতই মনে করি যে আমরা বগুড়া মানুষ সেবা পাবে। আমরা যে এতদিন 16 বছর 18 বছর যে বঞ্চিত ছিলাম, যে বঞ্চিত অবস্থা থেকে আমাদের অবসান ঘটবে। সিটি কর্পোরেশন ঘোষণার জন্য যে 8টি শর্ত পূরণ করতে হয়, বগুড়া পৌরসভা তা অনেক আগেই সম্পন্ন করেছে। দাপ্তরিক কাজও শেষ পর্যায়ে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জানিয়েছেন, বিজয়ের মাসেই বগুড়াবাসী পেতে পারে তাদের মহানগরীর ঘোষণা। বগুড়া পৌরসভা যেটি রয়েছে, এই 8টি শর্তের সবগুলো শর্ত এটি ফুলফিল করেছে, এটি পূর্ণ করেছে। আজকে এই পুরো প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে আমি সিটি কর্পোরেশন দেখছি, সেই হিসেবে আমি আসছি, এটি পরিদর্শন করে একটি সরেজমিন প্রতিবেদন এখানে সাবমিট করব। 1876 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা বর্তমানে আয়তন ও জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ পৌরসভা। বগুড়া পৌরসভার প্রায় 10 লাখ লোক দীর্ঘদিন ধরে তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য অপসারণ প্রত্যেকটা দিক থেকে তারা নাকাল এই পৌরসভার সেবা নিয়ে। তারা খুঁজছেন সিটি কর্পোরেশনের মাধ্যমে এই সমস্যার সমাধান। বগুড়া পৌরসভা থেকে মাজিদুর রহমান, এখন। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক সম্প্রসারণ প্রকল্পে বেশি ক্ষতিপূরণ পেতে অধিগ্রহণযোগ্য জমিতে স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। আগে এসব স্থাপনা জনস্বার্থ বিরোধী হিসেবে বাতিল হলেও ফের নতুন করে এসব স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ এসব স্থাপনার বিল পরিশোধে সরকারের গচ্ছা যাবে কোটি কোটি টাকা। সজীব খানের ক্যামেরায় কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের অধিগ্রহণযোগ্য জমিতে অবৈধ স্থাপনা সংক্রান্ত 2023-24 অর্থবছরের জনস্বার্থ বিরোধী তালিকা এটি। যৌথ তদন্তের পর তৎকালীন জেলা প্রশাসন সে সময় তালিকা থেকে বাতিল করে বেশ কিছু অবৈধ স্থাপনা। তবে বর্তমান প্রশাসনের নতুন তালিকায় বাদ পড়া সেই সব স্থাপনা পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ক্ষতিপূরণের মূল্য নির্ধারণে গণপূর্ত বিভাগেও পাঠানো হয়েছে প্রস্তাব। প্রশাসনের এমন কর্মকাণ্ডে হতবাক খোদ ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী ও দালাল চক্রের যোগসাজশেই এমন অনিয়ম হচ্ছে। ফলে অধিগ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জমির মালিকরা। আমাদের স্থানীয় কিছু লোকদের মধ্যে এই দালালগুলো ঢুকে তারা ঘর দুয়ার উঠানোর জন্য প্রতিযোগিতা করছে, যে কারণে একটা সময় কি হয়েছে, ঘরেই উঠছে, ব্যবসায়ী করতেছে লাখ লাখ টাকা। নতুন করে গড় বা বিভিন্ন রকমের বাণিজ্য হবে, বাণিজ্য চিন্তা করে এই কাজগুলো করছে। আমরা কিন্তু সর্বহারা, গ্রাম হারা। ঘটনার সত্যতা যাচাইয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে সারি সারি টিন, আধা পাকা ও পাকা ঘর, যেখানে বসবাস করেন না কেউ। বেশি ক্ষতিপূরণ লাভের আশায় এমন ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন কেউই থাকে না, আগে ছিল আমার শাশুড়ি, বুঝছেন, পরে ঘর তোলার পর এখন আমরা ওই ঘরে গেছি, এই ঘরে লাড়কি তারপরে কুড়ামুড়া রেখে দিই, এমনি খালি থাকে। এখন এটা ও সাবিনা, এটাই সাবিনা থাকে, এটাই থাকে না, বুঝছেন, এটা সাবিনের এই ঘর। এসব জমি একসময় ফাঁকা ছিল। প্রশাসনের ধারণকৃত এমন একটি ভিডিও এখন টিভির হাতে আসে। ভিডিওতে দেখা যায়, আগে যেখানে খালি জমি ছিল সেখানে এখন উঠেছে নতুন ঘর ও খামার। স্থানীয়রা বলছেন, দালালের সঙ্গে যোগসাজশে অবৈধ উদ্দেশ্যে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। আমরা তো সরকারি জিনিস সারা বছর খাই না, একবার খাই। দালালের মাধ্যমে বোঝেন না, এত উড়াই এখানটা পুকুর আছে, পুকুর বান্ধা আমার ফলে বিল্ডিং দিছে, এই ঘরের নাম উঠানোর মাঝে উঠেছি। একসময় বাদ দিছে, এরপর আমারটা এটা ওরছে কিনা এটা আমি জানি না আজ পর্যন্ত। যদি ওটা আলহামদুলিল্লাহ, এটা আমার বাচ্চারা থাকে যে এটা কাছাকাছি টাকা বলে আর কি। এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বললে তিনি দায় চাপান যাচাই বাছাই কমিটির উপর। তবে তদন্তের আশ্বাসও দেন তিনি। তখন যৌথ তদন্ত একটা কমিটি আছে, কিন্তু সেই কমিটি তখন দেখে, সরেজমিনে দেখে, ভিডিও দেখে, ওই সময়কার সমস্ত কিছু দেখে শুনে তারপর একটা সিদ্ধান্ত নেয়। তো সেরকমভাবেই ওনারা করেছে। করার প্রেক্ষিতে ওনারা দেখে যেটা মনে হয়েছে রিপোর্ট করেছে, সেই প্রেক্ষিতে আমরা পিডব্লিউডিকে পাঠিয়েছি যে আপনি এখন দেখেন। তো এর মধ্যে যদি কারো কোনো আপত্তি থাকে, যদি ডকুমেন্ট থাকে যে না
ওখানে ওটা ছিল না বা এটা পরে উঠেছে, যদি সেরকম কোনো এভিডেন্স কেউ দিতে পারে আমরা ব্যবস্থা নিব। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1682 কোটি টাকা। জমি অধিগ্রহণ জটিলতায় 6 বছরেও শেষ হয়নি কাজ, যার একটি বড় কারণ প্রশাসনিক এই অনিয়ম। বেশি ক্ষতিপূরণ পেতে নির্মাণ করা এসব অবৈধ স্থাপনার বিল পরিশোধ করা হলে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে। দিন দিন বাড়বে দালাল চক্রের দৌরাত্ম্য। প্রশাসনের এমন দ্বৈত নীতির ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অধিগ্রহণ আইন মেনে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি স্থানীয়দের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। বরগুনার পাইকারিতে কমেছে চাষের মাছের দাম, আর সরবরাহ কম থাকায় ঊর্ধ্বমুখী ইলিশের দাম। এদিকে মেহেরপুরের বাজারে উঠছে স্থানীয় চাষিদের উৎপাদিত কাঁচামরিচ। ভারী বর্ষণের অনেক মরিচ গাছ নষ্ট হলেও বাজার ভালো পেলে লাভবান হবে চাষিরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনার পৌর মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকর ও মেহেরপুর কাঁচা আড়ত বাজারে আছেন মুজাহিদ আল মুন্না। শুরুতে যেতে চাই সুজনের কাছে। সুজন, দেশি মাছ কত টাকা কেজি বিক্রি হচ্ছে, আর বাজারে সামুদ্রিক মাছের সরবরাহ কেমন দেখছেন জানাবেন। জ্যোতিকা, আমি রয়েছি বরগুনার সবথেকে বড় পাইকারি মাছের বাজারে এবং সকাল থেকে আমি এই মাছের বাজার ঘুরে দেখতে পেয়েছি যে সামুদ্রিক মাছের সরবরাহ একেবারেই কম, বিশেষ করে ইলিশের সরবরাহ নেই বললেই চলে, যার কারণে ইলিশের দাম আকাশ ছোঁয়া। এবং দেশি যে চাষের মাছগুলো রয়েছে, আজকে পাঙাশ মাছের দাম চলছে পাইকারিতে 140 টাকা, এবং এছাড়া যে রুই কাতলা রয়েছে, কাতলা মাছের দাম চলছে 340 থেকে 360 টাকা দামে, এবং রুই মাছের দাম চলছে 350 থেকে 400 টাকা আকার ভেদে চলছে, এবং পাবদা মাছ চলছে 320 টাকা, যেটি গত সপ্তাহেও অনেকটাই কম ছিল, এই সপ্তাহে একটু বাড়তি। তবে অন্য যে সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো সরবরাহ একেবারেই কম। বিশেষ করে এখানে পোয়া মাছের সরবরাহ কিছুটা থাকলেও সেটি পাইকারিতে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, এবং নদীর যে চিংড়ি মাছ, গুড়া চিংড়ি, সেই গুড়া চিংড়ি বিক্রি হচ্ছে 550 টাকা পাইকারিতে। অর্থাৎ গতকালকেও আমি বাজার ঘুরে দেখেছি খুচরা বাজারে, সেখানে পাইকারিতে খুচরা বাজারে বিক্রি হচ্ছিল 550 টাকা, কিন্তু আজকে পাইকারিতে দেখলাম সেটি 550 টাকা, অর্থাৎ এটি 600 থেকে 700 টাকা আজকে খুচরা বিক্রি করা হবে। এবং সামুদ্রিক যে ইলিশ মাছ রয়েছে সেটি একেবারেই কম রয়েছে। আজকে বাজার ঘুরে দেখতে পেয়েছি একেবারে ছোট যে ইলিশটি 200 থেকে 250 গ্রামের যে ইলিশ মাছ, সেটির পাইকারি দাম 650 থেকে 700 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, এবং 1 কেজি বা 1 কেজির উপরে 1.5 কেজি যে ইলিশ মাছ সেগুলো বাজারে একেবারেই কম। গতকাল রাতেও আমি মাছ বাজার ঘুরে দেখেছি এবং সেখানে দেখতে পেয়েছি 5 থেকে 6টি ইলিশ মাছ দেখতে পেয়েছি, যেটি 1.5 কেজি কিংবা 1 কেজি 400 গ্রাম, সেই মাছগুলো বিক্রি করা হচ্ছে 3500 থেকে 3600 টাকা কেজি, এবং ছোট যে মাছগুলো রয়েছে 1 কেজির নিচে যে ইলিশ মাছ সেগুলো বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 950 কিংবা 1000 গ্রামের যে ইলিশ মাছ সেটি বিক্রি করা হচ্ছে 2500 থেকে 2700 টাকা কেজি। আমাদের বরগুনা যে দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটায়, সেই পাথরঘাটায় আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এখন সমুদ্রে একেবারে মাছ, জেলেদের জালে খুবই কম মাছ ধরা পড়ছে, এবং বিশেষ করে বরগুনার যে বিষখালী এবং পায়রা নদীতে গত বছর এই মৌসুমেও পর্যাপ্ত পরিমাণে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ মাছ যে সংগ্রহ করেছিল সেটি এবছর একেবারে নেই বললেই চলে। তাদের জালে তেমন কোনো ইলিশ মাছ ধরা পড়ছে না, যার কারণে এখানে ইলিশ মাছের যে ঊর্ধ্বগতি সেটি এখনো রয়েছে। তো এই ছিল আমার কাছে বরগুনার মাছ বাজার থেকে সবশেষ। এবার একটু মেহেরপুরে কাঁচা বাজারের খবর জানবো। মুন্না, বাজারে মরিচের দাম কেমন দেখছেন, এই নিয়ে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? জ্যোতিকা, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই মেহেরপুরের স্থানীয় চাষিদের যে উৎপাদিত কাঁচামরিচ সেটি কিন্তু বাজারে আসতে শুরু করেছে। বাজারে আসলেও দাম কিন্তু মোটামুটি ভালোই বলতে পারেন, কারণ আজকেও মেহেরপুর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ আড়তে অর্থাৎ পাইকারি বিক্রি হচ্ছে 70 থেকে 80 বা 85 টাকা করে, যেটি খোলা বাজারে কিন্তু 100 টাকার বেশিতেই বিক্রি হবে। আমি মেহেরপুরের আড়তে আসা কয়েকজন চাষিদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এবার
শুরু থেকেই কিন্তু তারা কাঁচামরিচের ভালো দাম পাচ্ছে। অর্থাৎ শুরুর দিকে যখন বাজারে আসে তখন কিন্তু কাঁচামরিচের দাম কেজিতে 200 টাকার উপরে ছিল, যেটি কমতে কমতে এখন 60-70 টাকা বা 80 টাকা 85 টাকা এক এক দিন এক এক ধরনের দাম তারা কিন্তু পাচ্ছে। তবে কাঁচামরিচ যখন আপনার লাগায় জমিতে তখন কিন্তু অতি বৃষ্টিপাতের ফলে অনেকেরই কাঁচামরিচের যে গাছ সেগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে কেউ 1 বিঘি লাগাইলে 5 কাঠা বা 6 কাঠা বা 10 কাঠা নষ্ট হয়েছে, কিন্তু বাকি যেটুকু আছে সেটুকু কিন্তু বাম্পার ফলন হয়েছে এবং দাম ভালো থাকায় তারা কিন্তু অনেকটাই খুশি। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন প্রতি বিঘাতে কিন্তু 50 থেকে 60 মন করে কাঁচামরিচ আসে। এবং আমি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 3900 হেক্টর জমিতে কাঁচামরিচ এবং 200 হেক্টর জমিতে শুকনো মরিচের আবাদ হয়েছে। সেখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় 40,000 মেট্রিক টন কাঁচামরিচ এবং 400 মেট্রিক টন শুকনো মরিচ। আমি যদি প্রতি টন কাঁচামরিচের দাম হিসাব করি, সেই হিসাবে মেহেরপুরের এখন বর্তমান যে বাজার সেই বাজার অনুযায়ী কিন্তু প্রতি মন কাঁচামরিচের দাম 2500 থেকে 3000 টাকা, অর্থাৎ প্রতি টন কাঁচামরিচ কিন্তু 55,000 থেকে 70,000 টাকায় বিক্রি হবে। অর্থাৎ প্রায় মেহেরপুরে যেহেতু 40,000 মেট্রিক টন কাঁচামরিচ উৎপাদন হবে, সেই হিসেবে মেহেরপুরে প্রায় 250 কোটি টাকার কাঁচামরিচ এবং প্রায় 10 কোটি টাকা শুকনো মরিচের বাণিজ্য হবে। জ্যোতিকা, এই ছিল আমার কাছে মেহেরপুরের কাঁচামরিচের সর্বশেষ পরিস্থিতি। জ্যোতিকা, বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। অর্থ সংকটে ঢিমে তালে চলছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ। দফায় দফায় মেয়াদ বাড়লেও খুব একটা অগ্রগতি হয়নি এই খাদ্যশস্য সংরক্ষণাগারের। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, বিলের অর্থ পেতে দেরি হওয়ায় পুরো দমে কাজ করা যাচ্ছে না। তবে আগামী ডিসেম্বরের কাজ শেষ না হলে বিকল্প চিন্তার কথা জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার খাদ্য গুদামগুলোর ধারণ ক্ষমতা 21,500 টন। জায়গা সংকুলন না হওয়ায় প্রতিবার ব্যাহত হয় ধান ও চাল সংগ্রহ অভিযান। বাধ্য হয়ে চাল পাঠাতে হয় চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগার ও আশপাশের জেলার গুদামগুলোতে। মূলত চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ হয় ব্রাহ্মণবাড়িয়ায়। জায়গা সংকুলন না হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে চাল সংরক্ষণ করতে না পারায় নষ্ট হয় পুষ্টিগুণ। এ অবস্থা থেকে উত্তরণে 2018 সালে আশুগঞ্জের মেঘনাপাড়ে শুরু হয় আধুনিক স্টিল রাইস সাইলোর নির্মাণ। ব্যয় ধরা হয় 540 কোটি 45 লাখ টাকা। এক লাখ 5,000 টন ধারণ ক্ষমতার সাইলোটিতে চালের পুষ্টিগুণ অটুট রেখে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত সংরক্ষণ করার সুবিধা থাকছে। ফলে এটিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী খাদ্যশস্য সংরক্ষণাগার বলছে প্রকল্প সংশ্লিষ্টরা। তবে নানা সংকটে নির্ধারিত সময়ে শেষ করা যায়নি নির্মাণ। ফলে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। তবে গেল বছর গণঅভ্যুত্থানের পর থেকেই চরম অর্থ সংকটে ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কয়েকজন শ্রমিক দিয়ে ঢিমেতালে চলছে নির্মাণ কাজ। তবে আটকে থাকা বিলের অর্থ পেলে পুরোদমে কাজ শুরুর পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার চেষ্টার কথা জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা। কিছু স্ট্রাকচারের স্টিলের কিছু কাজ বাকি আছে, আর জেটির একটু কাজ বাকি আছে, আর ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে। আর আমরা ইতিমধ্যে অনেক কাজ এখানে সম্পূর্ণ করেছি। এগুলির কিছু বিল আমাদের পেন্ডিং রয়ে গেছে। এগুলি পেলে আমরা ইনশাল্লাহ মনে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে পারবো। তবে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধের কারণে সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখন যেটা হচ্ছে এটা আসলে অর্থায়ন করতে হবে বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক। তো এটার মেয়াদটা শেষ হয়ে গেছে আপনার এই বছর জুনের 30 তারিখে। আর যে কারণে সমস্যা হচ্ছে আপনার তারাও অর্থায়ন বন্ধ আছে, সেই জন্য ঠিকাদার ঠিকমতো বিল পাচ্ছে না বলে আসলে এই ডিলেটা হচ্ছে আর কি। তো আমার মনে হয় যে আমি যতটুকু শুনেছি আর কি, সরকার তার নিজস্ব অর্থায়নে এটা বাকিটা সম্পূর্ণ করার চেষ্টায় আছে আর কি। আধুনিক খাদ্যশস্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় আশুগঞ্জ স্টিল রাইস সাইলোর নির্মাণ কাজ করছে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেড। বর্তমানে প্রকল্পের অগ্রগতি প্রায় 80%। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৩,০০০ চিকিৎসকদের নিয়ে ফিলিপিন্সের রাজধানীর ম্যানিলায় চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেস। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন মুজাহিদ শুভ। ৪ দিনের এই কংগ্রেসে আজ কি নিয়ে আলোচনা হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আজ দ্বিতীয় দিনের কার্যক্রম আসলে শুরু হয়েছে, বা এটিকে মূলত বলা যায় এটি মূল আসর। তবে একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশ থেকে এই আয়োজক দেশ ফিলিপিন্সের পরে সব থেকে বেশি চিকিৎসক অর্থাৎ ৩ শতাধিক চিকিৎসক যুক্ত হয়েছে। আসলে এই কনফারেন্সে আসলে বাংলাদেশের রোগীদের যারা বক্ষব্যাধিতে আক্রান্ত তাদের কি লাভ হয় এটি আসলে জানবো। বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আমার সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন। স্যার, আপনার কাছে জানতে চাই যে প্রতি বছর আপনারা প্রায় ২০ বছর ধরে আমরা দেখছি যে এখানে আসছেন এবং তরুণ চিকিৎসকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এপিএসআর। এই চিকিৎসকদের আসলে কি লাভ হচ্ছে, বাংলাদেশের রোগীরা আসলে কি বেনিফিট পাবে? আসলে এখানে যে চিকিৎসকরা আসে ওরা কিন্তু শিখতে আসে, জানতে আসে যে পৃথিবীতে কি নতুন ডিজিজ এসেছে রেসপিরেটরি মেডিসিনের, তাদের ডায়াগনোসিসটা কীভাবে করতে হবে, পাশাপাশি চিকিৎসা কী হবে, এবং এই জিনিসগুলো শিখে তারা কিন্তু আমাদের দেশে গিয়ে অ্যাপ্লাই করছে। প্রথম কথা হচ্ছে যারা এখানে এইগুলো ডেলিভার করতে আসতেছে ওরা কিন্তু ওয়ার্ল্ডের একেবারে নাম্বার 1। ইউরোপ এবং আমেরিকা থেকে সবাই আসে এখানে, তারা তাদের নতুন প্রযুক্তিগুলো নিয়ে আসে, নতুন চিকিৎসা ব্যবস্থাগুলো নিয়ে আসে, সেখানে ডিসিমিনেট করে। এই ডিসিমিনেশনটা খুবই সুন্দর। এটা হচ্ছে একবার হাতে কলমে শিখিয়ে দেয় যে একটা পেশেন্ট আসলে তাকে কিভাবে এন্টারটেইন করবে, তার ডায়াগনোসিসটা কী হবে এবং কী ডায়াগনোসিসে কী চিকিৎসা পাবে, এবং সেটা একদম হাতে কলমে এমনভাবে শেখানো হয় যাতে আমাদের দেশে চিকিৎসা উপকৃত হয়। আর এই জন্যই কিন্তু চিকিৎসকরা এত বেশি ভিড় করছেন এখানে। প্রতি বছর এখান থেকে যারা ফিরেছে তারা তাদের কলিগদেরকে বলছে যে এখানে গেলে এটা শেখা যায়, পরবর্তী বছর আরও বেশি চিকিৎসক আসছে, এভাবে কিন্তু প্রতি বছর এটা মাল্টিপ্লাই করছে। এবার কিন্তু বাংলাদেশ থেকে ৩০০রও বেশি চিকিৎসক অংশগ্রহণ করেছে, এবং যে স্বাগতিক দেশ ফিলিপাইনের পরবর্তী অবস্থানে কিন্তু বাংলাদেশ। এটার কারণ হচ্ছে যে এপিএসআরে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে তা ইউরোপ এবং আমেরিকা থেকে শিখতে গেলে অনেক টাকা লাগতো, অনেক দিন সময় ব্যয় হতো। এখানে এসে 4 দিনেই কিন্তু সেটা রপ্ত করে তার দেশে ফিরে যাচ্ছে। জানতে চাই যে বাংলাদেশের 2 জন চিকিৎসক অধ্যাপক ডাক্তার শাকুর খান এবং ডাক্তার কাজী বেন্নুর তারা হেড ইলেক্ট মনোনীত হয়েছেন, মানে এটি আমাদের জন্য কত সম্মানের এবং ওই 2 বিষয়ে আসলে কি দায়িত্ব তারা পালন করবেন ভবিষ্যতে? এটা তো খুবই সম্মানের একটা বিষয়। এই হেড ইলেক্ট মানে হচ্ছে তারা যে অ্যাসেম্বলিগুলো হবে, যে মিটিংগুলো হবে, এখানে তারা সবসময় থাকবেন। এখানে পলিসি মেকিংয়ে তাদের সিদ্ধান্ত নেওয়া হবে। শুধু তাই নয়, এই ডিজিজগুলো বাংলাদেশে কী ধরনের আছে এবং বাংলাদেশে কী ধরনের সাহায্য আমরা পেতে পারি, তারা এখান থেকে চিকিৎসা দরকার এক্সপার্ট পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবে। হেড ইলেক্ট থাকার কারণে তারা কিন্তু প্রত্যেকটা সেশনগুলোতে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবে এবং তাদের যে পলিসি মেকিং সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারবে। মানে বাংলাদেশ কি এখন তাহলে নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে কিনা এশিয়া প্যাসিফিক অঞ্চলের বক্ষব্যাধির ক্ষেত্রে? অবশ্যই বাংলাদেশ কিন্তু একটা নীতি পর্যায়ে আছে এবং আমরা সেটা অনেক দিন থেকে আছি। আমাদের 3 জন কাউন্সিলর আছে এখানে, ইসিতে আমাদের মেম্বার আছে, এছাড়া সায়েন্টিফিক কমিটিতে আমাদের লোক আছে, এবং আমরা লাং ফাউন্ডেশনের অনেকেই কিন্তু এখানে খুবই সম্পৃক্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যেটি বলছিলেন 20 বছর আগে থেকে যে যাত্রা শুরু হয়েছে এখানে পার্টিসিপেন্ট হিসেবে আসা, এখন নীতি নির্ধারণী পর্যায়ে চলে গেছে বাংলাদেশের শীর্ষ চিকিৎসক যারা আছেন, এবং বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে বক্ষব্যাধির এই সমস্যা নিরসনে, প্রতিকারে, চিকিৎসায় আসলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ছিল এখানকার সবশেষ খবর। জ্যোতিকা, চলছে এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেস। সেই খবর জানাছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। ইসলামিক টেস্টের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে যোগ দেবে সিরিয়াও। সোমবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারার বৈঠকের পর এই তথ্য দিয়েছে সিবিএস নিউজ। এছাড়া সিজার অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী 6 মাসের জন্য স্থগিত করেছে ওয়াশিংটন। ফলে আগামী 180 দিনের জন্য সিরীয় সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক লেনদেনে বাধা থাকছে না। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। মার্কিন কূটনীতির প্রতিটি পরতে লুকিয়ে আছে বিস্ময়। একসময় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আহমেদ আল শারাকে ধরিয়ে দিতে পারলে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সেই আহমেদ আল শারাই 1946 সালের পর প্রথম সিরীয় প্রেসিডেন্ট হিসেবে পা রাখলেন যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মার্কিন সেনা কর্মকর্তার সঙ্গে খেললেন বাস্কেটবলও।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আহমেদ আল শারার এটা তৃতীয় বৈঠক। এর আগে গালফ কোঅপারেশন কাউন্সিল ও জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তরুণ এই রাজনীতিবিদের ভূয়সী প্রশংসা করতেও দেখা যায় তাকে। তবে ট্রাম্পের সঙ্গে শারার তৃতীয় দফার বৈঠকটিও কম গুরুত্বপূর্ণ ছিল না। সন্ত্রাসী তালিকা থেকে ওয়াশিংটন তার নাম বাদ দেওয়ার একদিন পরই যুক্তরাষ্ট্র সফরে যান শারা। সোমবারের বৈঠক থেকেও খালি হাতে ফিরতে হয়নি তাকে। ট্রাম্প শারা বৈঠকের পর সিজার অ্যাক্টের আওতায় দামেস্কের ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা আগামী 180 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। 2012 সালের পর দামেস্ক ওয়াশিংটন কূটনৈতিক সম্পর্কে যে ছেদ পড়েছিল তাও কেটে যাওয়ার আভাস মিলেছে ট্রাম্প শারা বৈঠকের পর। আহমেদ আল শারা যুক্তরাষ্ট্র সফরের আগেই সিরিয়াতে শুরু হয় আইএস বিরোধী অভিযান, যার কারণ বোঝা যাচ্ছে এই বৈঠকের পর। সিবিএস নিউজকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইসলামিক স্টেটের অপতৎপরতা বন্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেবে সিরিয়া। সিরীয় প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে খোদ মার্কিন প্রেসিডেন্টও বলেছেন আহমেদ আল শারার নেতৃত্বের প্রতি আস্থা আছে তার। বর্তমান প্রশাসন ইসরায়েলের সাথে আলোচনার ভিত্তিতে সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। Well, I've had an agreement with him. He's a very strong leader. He comes from a very tough place and he's a tough guy. I liked him. I get along with him. The president, the new president of Syria. And we'll do everything we can to make Syria successful because that's part of the Middle East. We have peace now in the Middle East, first time that anyone can remember that ever happening. এদিকে সিরিয়ার একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে যুক্তরাষ্ট্র দামেস্কের কাছে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। মানবিক সহায়তা সমন্বয়ের পাশাপাশি এর উদ্দেশ্য সিরিয়া ও ইসরায়েলের মধ্যে যে চুক্তি হয়েছে তার অগ্রগতি পর্যবেক্ষণ করা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। স্থানীয়দের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির আশায় পরিবেশগত ঝুঁকির মধ্যেও কয়লা ভিত্তিক একটি প্ল্যান্টের কার্যক্রম চালু রেখেছে ব্রাজিলের ক্যান্ডিওটা। যদিও গেল বছর সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ক্যান্ডিওটার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান, যা চালুর পক্ষে শ্রমিক সংগঠন ও জ্বালানি বিশেষজ্ঞরা। আর কয়লা ভিত্তিক প্রতিষ্ঠান সচল রাখতে 2040 সাল চুক্তি পাশে অনুমোদন দিয়েছে ব্রাজিল। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ইতোমধ্যে নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ববাসী। বিশেষজ্ঞরা বারবার বলছেন বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হবে মানুষ। এ কারণে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন দেশকে আহ্বান জানাচ্ছেন তারা। কিন্তু এত কিছুর পরও অনেক প্রতিষ্ঠান এখনও চালিয়ে যাচ্ছে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন, যার ব্যতিক্রম নয় ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় খনি শহর ক্যান্ডিওটার একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট। এই সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বিভিন্ন দেশে কয়লা খনিগুলো পুনরায় চালুর জন্য ইউক্রেন যুদ্ধকে দায়ী করেন। কিন্তু তার দেশেরই প্রভাবশালী একটি ব্যবসায়িক গ্রুপ আম্বার ক্যান্ডিওটা প্ল্যান্টের টারবাইনগুলোকে সচল রাখতে লক্ষ লক্ষ অর্থ বিনিয়োগ করেছে। তবে পরিবেশগত ঝুঁকি থাকলেও প্ল্যান্টটিতে কাজ করা শ্রমিকদের জীবিকা ও জাতীয় অর্থনীতিতে এর অবদানের কথা মূল্যায়ন করে এটিকে সচল রাখার পক্ষে অনেকে। Ela é extremamente importante porque ela é uma usina muito barata. Então, em termos de operação do sistema, ela reduz o custo para dar segurança energética. প্ল্যান্টটি বন্ধ হয়ে গেলে এর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় খনি ও সিমেন্ট কারখানাগুলোতে কাজ করা প্রায় 10,000 শ্রমিক চাকুরি হারাতে পারে। তাই এটি সচল রাখার পক্ষে অনেক শ্রমিক নেতারাও। Todas as pessoas têm vínculo muito grande com a usina. Ali os pais, os avós trabalharam, depois os filhos dos filhos e o pessoal que está crescendo com certeza também. গত বছর ব্রাজিল সরকারের সঙ্গে ক্যান্ডিওটা প্ল্যান্টের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এর ফলে স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং অনেক বাসিন্দা কাজ হারিয়ে শহর ছেড়েছেন। ইতোমধ্যে স্থানীয় অর্থনীতির কথা বিবেচনা করে ব্রাজিলের কংগ্রেস প্রতিনিধিরা এটি সহ অন্যান্য কয়লা চালিত প্ল্যান্টের জন্য 2040 সাল পর্যন্ত একটি বিল পাসের অনুমোদন করেছে। বর্তমানে সৌরচালিত বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় চাহিদা মেটাতে ক্যান্ডিওটা প্ল্যান্ট বাজারে সরাসরি বিদ্যুৎ বিক্রি করছে। নানা বাধার মুখেও এটি সহ ব্রাজিলের আরও 5টি কয়লা ভিত্তিক উৎপাদন কেন্দ্র দেশটির মোট বিদ্যুতের 3% সরবরাহ করছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।
বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল নিয়ে বেফাঁস মন্তব্য, সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের স্পর্শকাতর অভিযোগ। এসবের পর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে অসদাচরণের জেরে সংবাদ সম্মেলন বয়কট করেছেন গণমাধ্যম কর্মীরা। সাম্প্রতিক সময় এমন নানা ইস্যুতে জর্জরিত বিসিবি। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। একের পর এক বিতর্কিত কাণ্ডে টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। গেল বিপিএল-এর ফিক্সিং কেলেঙ্কারি ঢাকতেই ত্রাহি অবস্থা। তার ওপর নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগে কোণঠাসা অবস্থায় পড়ে বিসিবি। জাহানারা ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করলেও আরও কয়েকজন সাবেক নারী ক্রিকেটারও মুখ খুলতে শুরু করায় মাথায় অভিযোগের পাহাড় চেপে বসে বোর্ড কর্মকর্তাদের কাঁধে। ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সে মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। এসবের মধ্যেই ক্রিকেট কনফারেন্স আয়োজন করে বিসিবি। সেখানেও তৈরি হয় নতুন বিতর্ক। ফুটবল নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তৃণমূলে ক্রিকেট আয়োজনে ফুটবলকে বড় বাধা উল্লেখ করা ছাড়াও ফুটবলারদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি, যেটি নিয়ে এরই মধ্যে ফুঁসে উঠেছে গোটা ফুটবলাঙ্গন। বাফুফে ভবনে সাবেক ফুটবলারদের একাট্টা হয়ে প্রতিবাদ জানানোর পর বিকেলে বিসিবি সভাপতি বরাবরও চিঠি পাঠিয়েছেন ফুটবল ফেডারেশনের সভাপতি। একই সঙ্গে বিসিবির কাছে স্পষ্ট ব্যাখ্যাও দাবি করেছে বাফুফে, যদিও নিজের মন্তব্যে অটল আসিফ আকবর। এসব কাণ্ডে বেশ বিপাকে পড়া বিসিবি এবার জন্ম দিয়েছে আরেক বিতর্কিত ঘটনার। দুদিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে গণমাধ্যমকে বিজ্ঞপ্তি দিয়ে আমন্ত্রণ জানিয়েও নির্ধারিত সময়ের ঘণ্টা পার হলেও খোলা হয়নি গেট। এমনকি উক্ত সময়ে সাংবাদিকদের সাথে কোনো যোগাযোগও করেননি বিসিবির কোনো কর্মকর্তা। অবশেষে ক্রিকেট কনফারেন্সের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা হাজির হন গণমাধ্যমের সামনে। তবে ক্ষুব্ধ গণমাধ্যম কর্মীরা ব্রিফিংয়ে অংশগ্রহণে অস্বীকৃতি জানান। সুরাহা করতে এগিয়ে আসেন ক্রিকেট বোর্ডের পরিচালকরা। তবে বেশ কিছুক্ষণ যুক্তিতর্কের পরও সংবাদ কর্মীদের বোঝাতে সক্ষম হননি পরিচালকরা। পুরো আয়োজন বর্জন করেই অনুষ্ঠান স্থল ত্যাগ করেন ক্রীড়া সাংবাদিকরা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নির্বাচনী প্রচারে থাকছে না পোস্টার, দল প্রার্থীর আচরণবিধি প্রকাশ, লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির। আলোচনা ছেড়ে রাজপথে রাজনৈতিক দল, চলছে কথার লড়াই, ঐকমত্যে জনস্বার্থকে গুরুত্ব দেওয়ার তাগিদ। গণভোট সহ 5 দাবিতে জামাত সহ 8 দলের সমাবেশ আজ, বার্তা পৌঁছে দেওয়া হবে সরকার ও জনগণকে। শরীয়তপুর ঢাকা 4 লেন সড়কে অবৈধ স্থাপনার বিপরীতে ক্ষতিপূরণ, রাষ্ট্রের কোটি কোটি টাকা গচ্চার শঙ্কা। এবং ট্রাম্প সারা বৈঠকে তিক্ত সম্পর্কের বরফ গলার আভাস, সিরিয়ার ওপর বেশিরভাগ নিষেধাজ্ঞা স্থগিত যুক্তরাষ্ট্রের। এই ছিল এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।